বন্ধুরা, বর্তমানে তেলের সংকট চলছে সেই সকল দেশের যারা তেল উৎপাদন করে না বা কম করে, যেমন ভারত, চীন, জাপান। এই সকল দেশে তেল উৎপাদন হয় না, সেইভাবে হয় না। এরা কি করে? বাইরে থেকে তেল ইম্পোর্ট করে। বর্তমানে ভারতবর্ষ বিশ্বের তৃতীয় অয়েল কনজামিং কান্ট্রি। অয়েল কনজাম্পশনের দিকে ভারত বিশ্বের 3 নম্বর। সেই 3 নম্বর দেশের জন্য অয়েলের সাপ্লাই ঠিক রাখাটা, মানে সচ্ছল রাখাটা একটা বড় চ্যালেঞ্জ। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ভারতে রান্নার গ্যাস বা এলপিজির খুব ঘাটতি দেখা গেছে, কারণ আমরা প্রায় আমাদের প্রয়োজনে প্রায় 60% ইম্পোর্ট করি এবং এই ইম্পোর্টের প্রায় 80%ই আসে কাতার থেকে। এবং কাতার কোথায় রয়েছে? হরমুজ প্রণালীতে। এই হরমুজ প্রণালীকে ইরান করেছে ব্লক, এবং যার ফলে গ্যাসের সংকট দেখা গেছে। এটা আমরা সকলে জানি। কিন্তু একটা খবর দেখে আমার খুব আশ্চর্য লাগলো, এই ঘাটতির সময়ও ভারত বাংলাদেশকে ডিজেল এক্সপোর্ট করছে। কেন করছে? তার কারণ এর জন্য বাংলাদেশ সরকার ভারতের হাতে পায়ে ধরে কান্নাকাটি করেছে, কেঁদে ভাসিয়ে দিয়েছে। তারা ভারতকে বলছে, প্লিজ রাশিয়াকে একটু বোঝাও, আমেরিকাকে একটু বোঝাও, যাতে তারা আমাদেরকে একটু তেল দেয়। মানে ভারত আমেরিকাকে বোঝাবে রাশিয়া যেন বাংলাদেশকে তেল দেয়। কারণ হরমুজ প্রণালী দিয়ে যখন কোনো জাহাজ আসতে পারছে না, তাহলে রাশিয়া সাউথ চায়না সি দিয়ে বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশে ঢুকবে জাহাজগুলো, অয়েল ট্যাঙ্কারগুলো। সেই কারণে রাশিয়া থেকে গ্যাস আমদানি করার জন্য ভারতকে তেল লাগাচ্ছে, এবং ভারতের থেকে তেল কিনছে কারা? বাংলাদেশ। এই সংকটের মধ্যেও ভারত বাংলাদেশকে অয়েল সাপ্লাই করবে এবং করেওছে। 5,000 টন অলরেডি চলে গেছে, এবং এবছরে টোটাল 1,80,000 টন যাবে, এরকমই চুক্তি হয়েছে। ভারত তেল দিচ্ছে কেন বাংলাদেশকে? কারণ বাংলাদেশিরা হাতে পায়ে ধরেছে, হাতে পায়ে ধরে বলেছে, হ্যাঁ ভারত, আমাদের দেশের অনেক তারকাটা, বোকাচোদা, পাগলা তোমাদেরকে গালাগাল দিয়েছে, আমরা জানি। তাই তাদের হয়ে কান ধরে ক্ষমা চাইছি, নাকে খত দিচ্ছি, আমাদের একটু তেল সাপ্লাই করো, আমরা টাকা দেব। ভারত তখন বলছে, দেখ টাকা তোরা দিবি বলে দিস না, আদানির টাকা দিসনি, পড়ে আছে। আমাদের কত ইনভেস্টমেন্ট, সেগুলো নষ্ট করেছিস। আমাদের বহু টাকা জাম হয়েছে, সে টাকা দিচ্ছিস না, ঠিক আছে, তোদেরকেও তেল আমরা দেবো না। তখন বাংলাদেশ কী বলছে? আমরা অ্যাডভান্স পেমেন্ট করব। তখন ভারত বলছে, তোর সালা রিজার্ভই নেই, তোরা অ্যাডভান্স পেমেন্ট করবি কোত্থেকে? বলে আমরা যে করেও ধার করে দেবো, প্লিজ তেল দাও, নাহলে জনগণ আমাদেরকে পে দিয়ে একদম তেল বার করে দেবো আমাদের। তখন ভারত বলছে, দেখ এইভাবে হবে না, দেশে চলছে সংকট, এখন দিতে পারবো না। তখন বাংলাদেশ কি বলল? তুমি না দিলে আমায় কে দেবে? বলছে, হাসিনাকে আশ্রয় দিয়েছি বলে অনেক গালাগাল তো দিলি, আবার তেল চাইছিস। বলছে, দেখো হাসিনাকে তুমি আশ্রয় দাও, রেখে দাও, যা পারো করো, দেখার দরকার নেই, এখন শুধু তেল দাও। আমাদের পাম্পে লম্বা লাইন লেগে গেছে, লাইন মানে সে দেখা যায় না, এ মাথা থেকে সে মাথা দেখা যায় না, এমন অবস্থা হয়ে গেছে। তাই ভারত তোমাকে আমি অনুরোধ করছি, আমাদের একটু তেল সাপ্লাই করো। বলে কীভাবে করবো? কেন হাসিনা যে তেল সাপ্লাই করার জন্য পাইপলাইন বানাইছিল, তোরা যে বললো ওই পাইপলাইন দিয়ে নাকি তোরা আমাদের তেল দিস। আরে আমাদের পাগল সব, ওরা পাগল, যারা বলে তারা পাগল। আরে তোদের ইউরেনিয়াম দাতাল, সেও বলেছে ইউরেনিয়াম দিয়ে বোম বানায়, আমাদের উপর মারবো। আরে ভাই, ও পাগল হয়ে গেছে, ও নিজে যায়নি ইউরেনিয়াম মানে কি, ও জানেই না আমাদের এখানে ইউরেনিয়াম পাওয়াই যায় না, ও যা তা পাই বলে গেছে। ওর কথা বাদ দাও, তুমি আমাদের তেল দাও। বাংলাদেশ এরকমভাবে অনুনয় বিনয় করেছে। ভারত যদি চাইতো বাংলাদেশ থেকে আরও কিছু আদায় করে নিতে পারতো, কারণ এটাই হয়। অ্যাজ এ বিজনেসম্যান, একজন ব্যবসায়ী হিসেবে আমি এটাই বুঝি, যখন কাস্টমার দেখবে জিনিসটা পছন্দ হইয়া গেছে, ভাই এবারে মুরগি বানাও, এবারে মুইটা নাও, কোনো ছাড়া যাবে না। কারণ কোনো কাস্টমারকে কমেও দিতে হয়, হলো কমেও চলে যায়, তাই লাভটা করতে হলে মুইটা নাও। ভারত কিন্তু মোড়ামুড়ি করে নাই। আমাদের এখানে যেই দামে তেল বিক্রি করে, মানে আমরা যে দামে তেল কিনি 90 টাকা 100 টাকা ডিজেল, ভারত নাকি বাংলাদেশকে 52 থেকে 55 টাকা রেটে তেল দিয়েছে। ভাবা যায়, আমরা কিনছি বেশি দামে, ওরা পাচ্ছে কম দামে। তারপরে এই সুরগুলো কী বলবে? ভারতের আধিপত্য দূর করো,
ভারত আমাদের চিরশত্রু। বাংলাদেশিদের বুদ্ধি যে পায়ের তলায় থাকে এটা সবচেয়ে বড় প্রমাণ। ওখানে যতগুলো আছে, মানে যতগুলো নিজেকে নেতা বলে, এখন তো জনগণ ওদের ধরে দিচ্ছে। যদি জনগণ ওদের সাপোর্টই করতো তাহলে যে ইলেকশানে, বাংলাদেশে ইলেকশন হয়েছিল, যেইটুকু যা লোক ভোট দিয়েছিল, কতটা সত্যি কতটা আমি তো জানা নেই, তবে যেইটুকু যা ভোট পড়েছিল তাতে এই এনসিপি নেতারা অনেক বেশি আসন পাওয়ার কথা। যদি সত্যিকে তারা চেঞ্জ করতে চাইতো, যদি আওয়ামী লীগ লড়তো এই ভোটে, বাংলাদেশের ভোটে, তাহলে দেখা যেত যে বিএনপি ক্ষমতা যেত না, আওয়ামী লীগ ঘুরে আবার ক্ষমতা চলে যেত। কিন্তু সেটা হয়নি, যেহেতু প্রতিদ্বন্দ্বিতা করার মতো কেউ নেই, তখন বাই ডিফল্ট বিএনপি জিতে গেছে। কিন্তু এনসিপি নেতারা 4 থেকে 5টা আসন পাইয়া নিজেদেরকে বড় হনু ভাবতে শুরু করছিল। এখন সারা বেলুন চুপসা হয়ে গেছে। এখন সারাদের মুক্ত কোনো রাফ ওঠে না। এই যে এখন তেলের সংকট, ভারত থেকে তেল কিনতেছে, এই নিয়ে ওদের মুখে কোনো রা নাই। কেন বলুন দেখি? এখন ওদের গু এখন মুখে উঠে গেছে ভাই, এখন তেল না পাইলে তো এখন সব বন্ধ হয়ে যাইবে। তো যাই হোক, ডিয়ার কাংলুস, ভারত ছাড়া গতি নাই, কাজে চেঁচামেচি করে লাভ নাই। তো এই পুষতে আমার একটা কবিতা মনে পড়ছে, যদি কবিতাটা আমি ফেসবুক থেকে পেয়েছি, আপনাদের পড়ে শোনাচ্ছি। দিল্লি না ঢাকা, তেলের পাম্প ফাঁকা, দিল্লির তেলে দেশ চালাই, করোনার টিকা না থাকলে দিল্লি, ঘরে পেঁয়াজ না থাকে দিল্লি, চাল গম ডাল না থাকলে দিল্লি, চিকিৎসার জন্য দিল্লি, ইউরোপে ভিসার জন্য দিল্লি, শীতের শাল দিল্লি, বিয়ের কাতান শাড়ির জন্য দিল্লি, বিয়ের বাজারে দিল্লি, রাতে নুনু না দাঁড়ালে দিল্লি, বিয়ের পাত্র চাই সালমান শাহরুখের মতো, তাতেও দিল্লি, গান বাজনা দিল্লি, কারেন্ট না থাকলে দিল্লি, দেশ স্বাধীন করতে দিল্লি, নেতা হতে চাইলে দিল্লির বিরুদ্ধে ভাষণ, দিল্লি না পিন্ডি, ঢাকা ঢাকা, তোরাকে বাংলাদেশি, বুঝতে পারছিস? আর তাই তোদের মুখে এরকম ভাষণ আসে। যদিও কবিতাটা আমি ফেসবুক থেকে পেয়েছি, আমার ভালো লেগে তাই আপনাদের পড়ে শোনালাম। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর বাংলাদেশিদের জন্য যদি কিছু বলতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, ভিডিও ভালো একটি লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।